হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মুকুট এর তৃতীয় অঙ্কের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দৃশ্যের আলোচনা। বলতে পারো আজকে আমাদের মুকুট নাটকটা আমি সম্পূর্ণ শেষ করতে চলেছি। এর আগের কয়েকটা ভিডিওতে তোমরা এর আগের দৃশ্য বা অঙ্কগুলো নিয়ে আলোচনা দেখেছো। আজকে আমরা এই নাটকের শেষ অঙ্কে চলে এসেছি এবং বাকি তিনটে দৃশ্য নিয়েও তোমাদের সামনে আজকে আলোচনা করব। তাহলে একটু দেখে নেওয়া যাক আমরা এর আগের অঙ্কের শেষ দৃশ্যে কি দেখেছিলাম। এর আগের অঙ্কের শেষ দৃশ্যে আমরা দেখেছিলাম রণক্ষেত্রের একটা দৃশ্য, যেখানে যুবরাজ এবং ঈশা খাঁ পরস্পরের মধ্যে কথোপকথন চালাচ্ছেন এবং তারা ঈশা খাঁ রণভূমিতে প্রবেশ করার আগে যুবরাজকে জানিয়ে যাচ্ছেন যে তিনি শেষ যাত্রায় চলেছেন, মানে তিনি যে আর ফিরবেন না সেটা তিনি বুঝতে পারছেন। আসলে এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ ঈশা খাঁ প্রধান সেনাপতি এবং তার সঙ্গে সৈন্যসংঘ অত্যন্ত কম। কারণ সেই সময়ে আমরা দেখেছি 5000 সৈন্য নিয়ে চলে গেছে রাজধর অর্থাৎ ছোট রাজকুমার, আর ইন্দ্রকুমারও সেই সময় দাদার উপর অভিমান করে ওই স্থান ত্যাগ করেছে। তাহলে ঈশা খাঁকে সম্পূর্ণ বলতে গেলে একাই অন্যান্য বাকি সৈন্যদের সাথে লড়াই করতে হবে, সৈন্যদের নিয়ে লড়াই করতে হবে আরাকান রাজের বিরুদ্ধে। আর যুবরাজকে তো তোমরা এতক্ষণ ধরে বিভিন্ন দৃশ্যের মধ্যে দিয়ে চিনেইছ যে সত্যিকারের যোদ্ধা বা একজন রাজনৈতিক নেতা তাকে কখনোই বলা যায় না। সেই কারণেই ঈশা খাঁ বুঝতে পারছেন যে তার প্রাণ আর বেশিক্ষণ নেই, তবুও তিনি যোদ্ধার মৃত্যু বরণ করতে চান রণক্ষেত্রে, তাই তিনি যেতে চলেছেন এবং যুবরাজকে সেই স্থান ত্যাগ করে পালিয়ে যেতে বলেছেন। কিন্তু যুবরাজ পালাতে রাজি নন। তিনি বলছেন এই শিক্ষা ঈশা খাঁর কাছ থেকে তিনি শেখেননি এতদিন। যাই হোক, এরকম একটা অবস্থায় এবং তিনি ঈশা খাঁ ইন্দ্রকুমারের প্রতিও একটা ক্ষমার বাণী যুবরাজের নিকট রেখে যাচ্ছেন। এখানে আমরা আগের দৃশ্যটা শেষ করেছি। তাহলে চলো আমরা শুরু করি আমাদের মুকুট নাটকের তৃতীয় অঙ্ক অর্থাৎ শেষ অঙ্ক। তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য রণক্ষেত্র, সৈন্যদল, প্রথম সৈনিক। অর্থাৎ প্রথম দৃশ্যে আমরা কি দেখতে পাচ্ছি, রণক্ষেত্রের একটা দৃশ্য যেখানে সৈন্যদলরা আছে এবং সেই সৈন্যদলের মধ্যে একজন সৈনিক বলছেন, তার সংলাপ, একে সত্যি দ্বিতীয় সৈনিক, কি জানি ভাই, শুনছি তো প্রথম, তবে তো সর্বনাশ হবে, দ্রুত প্রস্থান। অর্থাৎ তারা সঙ্গে সঙ্গে স্থানটা ত্যাগ করলেই আলোচনার পরেই। দ্বিতীয় দলের প্রবেশ, দ্বিতীয় সৈন্য দলের প্রবেশ আর কি। প্রথম, কে বললে রে, কে বললে? দ্বিতীয়, আমাদের উমেশ বললে। তৃতীয়, কি জানি ভাই, শুনে যেন মাথায় বজ্রঘাত হলো, ভালো করে সব কথা জিজ্ঞাসা করতে পারলুম না। দ্বিতীয়, চল ভালো করে খোঁজ করে আসি গে। প্রস্থান। অর্থাৎ এই দলটাও চলে গেল। এরপর তৃতীয় দলের প্রবেশ। প্রথম, আমরা তার হাতিকে দেখেছি, হাওদা খালি, মাহুত নেই, প্রভুকে হারিয়ে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ এই যে তৃতীয় দলের আলোচনা শুনে আমরা বুঝতে পারছি কোনো এক ব্যক্তি অর্থাৎ রাজকুমার, সন্দেহ নেই, রাজকুমারের হাতিকে পাওয়া গেছে হাওদা খালি, অর্থাৎ যে স্থানে হাতির ওপর যে বসে থাকে সেই জায়গাটা সেটা খালি, সে নেই, মাহুতও নেই, প্রভুকে হারিয়ে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হাতিটা প্রভুকে হারিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দ্বিতীয়, আমাদেরও যে সেই দশা হয়েছে, অর্থাৎ ওই হাতিটা যে প্রভুকে হারিয়েছে এবং তাকে খুব একা লাগছে, এই সৈন্যদলেরও এখন যেন সেই একই অবস্থা, কারণ তারাও তাদের ইন্দ্রকুমারকে হারিয়েছে এবং তারপরে আর কাকে হারিয়েছে সেটা আমরা আরেকটু এগুলোই বুঝতে পারবো। তৃতীয়, কোন দিকে পড়েছেন কেউ দেখেনি? প্রথম, তা তো কেউ বলতে পারে না। দ্বিতীয়, আমাদের শিবু বলছিল যুবরাজকে যখন বান এসে লাগলো তখন মাহুত তার হাতি নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছিল, পালাবার সময় মাহুত মারা যায়, তারপরে যুবরাজ যে সেই হাতির উপর থেকে কোনখানে পড়ে গিয়েছেন তা তো কেউ বলতে পারে না। অর্থাৎ আমরা এতক্ষণে বুঝতে পারছি ওই তৃতীয় দলের দ্বিতীয় সৈন্যের মুখ থেকে যে শিবু নামক কোনো এক সৈন্য বলেছিল যে যুবরাজকে যখন বান এসে লাগলো, অর্থাৎ আরাকান সৈন্যদের তরফ থেকে যখন বান ছোড়া হয়েছিল যুবরাজের উদ্দেশ্যে, তখন সেই সময় মাহুত তার হাতি নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে গিয়েছিল, আর সে পালাবার সময় মাহুত মারা যায়।
আর পরে যুবরাজ সেই হাতির উপর থেকে কোনখানে গিয়ে পড়েছে সেটা কেউ জানে না, কেউ বলতে পারে না, কারণ কারোর চোখের সামনে ঘটনাটা ঘটেনি। আর এক দলের প্রবেশ। চতুর্থ, ওরে সর্বনাশ হয়ে গেল যে রে, কুমার ইন্দ্রকুমারকে কি কেউ খবর দিতে ছোটেনি? অর্থাৎ যুবরাজকে পাওয়া যাচ্ছে না, সকলে এক প্রকার ধরে নিয়েছে যুবরাজও হয়তো প্রাণ হারিয়েছেন। এই কথা ইন্দ্রকুমারকে দেওয়া উচিত, কিন্তু ইন্দ্রকুমারকেও পাওয়া যাচ্ছে না, তাই ইন্দ্রকুমারকে খবর দেওয়ার জন্য কেউ গেছে কিনা সেই নিয়ে আলোচনা চলছে। তৃতীয়, অনেকক্ষণ গিয়েছে, আরাকানের ফৌজ আমাদের ফাঁকি দিয়ে আক্রমণ করতেই তখনই লোক গেছে, তাকে খুঁজে পেলে তো হয়। আসলে আরাকান রাজ খবর দেয়নি যে যুদ্ধ হতে চলেছে। আসলে তৎকালীন সময়ে যে রাজায় রাজায় যুদ্ধ হতো, হঠাৎ করে কেউ কিন্তু আক্রমণ করতো না সহজে। আগে যুদ্ধের একটা বার্তা পাঠানো হতো যে আমরা আক্রমণ করতে চলেছি, তারপরে কিন্তু যুদ্ধ হতো, অর্থাৎ যুদ্ধের ঘোষণা থাকতো। আর যারা এরকমভাবে অঘোষিতভাবে যুদ্ধে আক্রমণ করত, সেটাকে ন্যায়পরায়ণতা বলা হতো না। যাই হোক, আরাকান রাজ তো আসলে ছোট রাজকুমার রাজধরের কথাতেই কাজটা করেছে, এখানে সৈন্যরা তার সমালোচনা করছে। দ্বিতীয়, কুমার রাজধরকে এখনো খবর পাননি। চতুর্থ, তিনি কোথায় আছেন খবরই পাওয়া গেল না, বোধ করি ত্রিপুরার দিকে চলে গেছেন। যুবরাজের সংবাদ জানতে পেলে এতক্ষণে তিনিও দৌড়ে ছুটে আসতেন। অর্থাৎ ছোট রাজকুমার যে যুবরাজকে ভালোবাসে, বা যুবরাজের প্রতি যে ছোট রাজকুমারের একটা ভালোবাসার হৃদয় আছে, সেটা সৈন্যরা বোঝে বা এতদিন ধরে দেখে জানতে পেরেছে। প্রথম, আমরা কোন মুখে দেশে ফিরব? তৃতীয়, ফিরব কেন, মরা যাক। চতুর্থ, যুদ্ধই ফুরিয়ে গেল তো মরবো কি করে। অপর ব্যক্তির প্রবেশ। অপর, ওরে করছিস কি, সর্বনাশ হলো যে, একবার খোঁজ করবি চল। চতুর্থ, হ্যাঁ রে চল, আমরা ভাগ করে ভিন্ন ভিন্ন দিকে যাই। তৃতীয়, আমাদের ভাগ্যে তিনি কি বেঁচে আছেন? দ্বিতীয়, আমি ভাবছি ইন্দ্রকুমার যখন এ খবর শুনবেন তখন তিনি কি প্রাণ রাখতে পারবেন? অতএব এখানে আমরা ত্রিপুরার সৈন্যদলের একটা নীতিপরায়ণতার চিত্র দেখতে পাচ্ছি। তারা যে সেই রাজকুমারদের ভালোবাসে, শ্রদ্ধা করে এবং সেই রাজকুমারদের মধ্যেকার সম্পর্ককেও এতদিনে অনুধাবন করেছে, এটা আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে যাব এই অঙ্কের, অর্থাৎ তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে। রণক্ষেত্র, ইন্দ্রকুমার ও সৈনিক। ইন্দ্রকুমার, কোথায় কোথায় কোথায়? ওরে দাদা কোথায়? সৈনিক, তাকেই তো খুঁজছি প্রভু। ইন্দ্রকুমার, আর ঈশাখা? সৈনিক, আজ বেলা 4 প্রহরের সময় যুবরাজ স্বহস্তে ঈশাখার কবরে মাটি দিয়েছেন, সেই মাটিতে তার নিজেরও রক্ত তখন মিশছিল। তার মানে বোঝা যাচ্ছে ঈশাখা যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে এবং তাকে 4 ঘটিকার সময়, 4 প্রহরের সময় তাকে কবর দেওয়া হয়েছে। সেই মাটিতে তার নিজেরও রক্ত তখন মিশছিল, অর্থাৎ যুবরাজের রক্তও মিশছিল, অর্থাৎ যুবরাজও আহত হয়েছিল। ইন্দ্রকুমার, ধিক ধিক ধিক। ইন্দ্রকুমার, ধিক তোকে, ধিক তোর চণ্ডাল রাগকে। দাদা দাদা, এই নরাধমকে একবার মাপ চাইতেও সময় দেবে না? উচ্চ ঈশ্বরে দাদা সাড়া দাও, কেবল এক মুহূর্তের জন্যও সাড়া দাও। ওরে আর কেউ নেই নাকি? যে যেখানে আছিস সকলে মিলে তাকে খোঁজ, আজ আমার দাদাকে চাই যে। অর্থাৎ ইন্দ্রকুমারের আর মানে তর্স হয়েছে না, সে দাদাকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছে। সে উপলব্ধি করছে যে আমি যে কাজটা করেছি ভুল করেছি। আসলে আমরা প্রত্যেকটা মানুষ যখন কোনো একটা কাজ রাগের বশে করে ফেলি, তখন বুঝতে পারি না যে এর পরের ঘটনাটা কি হতে পারে বা কি হতে চলেছে। আমাদের রাগ হয়, আমরা কাজটা ঘটিয়ে ফেলি। এখানে ইন্দ্রকুমারেরও তাই হয়েছিল, রাগ অভিমান বশত সে স্থান ত্যাগ করেছিল। এখন সেই কাজটার জন্যই তার মনে হচ্ছে তিনি যদি ওই স্থানে উপস্থিত থাকতেন, আজকে যুবরাজকে এরকমভাবে হারাতে হতো না। তিনি বুঝতে পারছেন যে তার এটা অন্যায় হয়েছিল, সেই অন্যায় বোধ, অপরাধ বোধ তাকে কষ্ট দিচ্ছে। সেই কারণে তিনি এইবার খোঁজার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। দ্বিতীয় সৈনিকের প্রবেশ। দ্বিতীয়, এই দিকে চলুন কুমার, তার দেখা পেয়েছি। ইন্দ্রকুমার, কোথায় কোথায়? দ্বিতীয়, কর্ণফুলীর তীরে সেই অর্জুন গাছের তলায়। ইন্দ্রকুমার, সত্য করে বল, তিনি কি? দ্বিতীয়, তিনি বেঁচে আছেন, তোমার জন্যই অপেক্ষা করে রয়েছেন। অর্থাৎ যুবরাজ যে বেঁচে আছেন সেই সংবাদ আমরা পেলাম। এরপরে চলে যাব শেষের দৃশ্যে। কর্ণফুলীর তীর, তরুতলে জ্যোৎস্নার ক্ষীণালোকে। যুবরাজ, ওরে সরিয়ে দে রে, একটু সরিয়ে দে, গাছের ডালগুলো একটু সরিয়ে দে, আজ আকাশের চাঁদকে একটু দেখে নি। অর্থাৎ সন্ধে হয়ে গিয়েছে, আকাশে চাঁদ উঠেছে, এটা বুঝতে পারছি আমরা। কেউ নেই, এ কি গাছেরই ছায়া, না আমার চোখের উপরে ছায়া পড়ে আসছে। এখনও কর্ণফুলীর স্রোতের শব্দ তো শুনতে পাচ্ছি। এই শব্দটিতে কি পৃথিবীর শেষ বিদায় সম্ভাষণ শুনব? ইন্দ্রকুমার, ভাই ইন্দ্রকুমার, এখনও তোমার রাগ গেল না? মানে তার যুবরাজের মৃত্যু আসন্ন, তিনি আহত, কিন্তু ইন্দ্রকুমারের কথা তিনি মনে করছেন এবং
তার উদ্দেশ্যে বারবার বলছেন তোমার রাগ এখনো যায়নি আমার প্রতি। ইন্দ্রকুমারের প্রবেশ। ইন্দ্রকুমার, দাদা দাদা। যুবরাজ, আহ বাঁচলুম ভাই, তুমি আসবে জেনেই এত দেরি করে বেঁচেছিলুম। তুমি অভিমান করে গিয়েছিলে বলেই আমি যেতে পারছিলুম না, কিন্তু অনেক রাত হয়ে গেছে ভাই, এবার তবে ঘুমোই, মা কোল পেতেছেন। অর্থাৎ যুবরাজের শেষ সময় হয়ে এসেছে। ইন্দ্রকুমার, দাদা মার্জনা করলে কি? যুবরাজ, সমস্তই সমস্তই, এখানকার যা কিছু ছিল এই রক্ত দিয়ে মার্জনা করে গেলুম, কিছুই বাকি রাখিনি। কেবল একটি দুঃখ রইল, মহারাজের কাছে খবর পাঠাতে হবে আমার পরাজয় হয়েছে। অর্থাৎ যুবরাজ শেষ মুহূর্তে দুঃখ বোধ করছেন যে তার পরাজয়ের দুঃখ, তিনি যে পরাজিত সেই দুঃখে তিনি দুঃখিত নন। মহারাজ অর্থাৎ ত্রিপুরার মহারাজ যা মানে যিনি যুবরাজকে যুদ্ধে পাঠিয়েছিলেন তাকে খবরটা দিতে হবে, মানে খবর তার কাছে পৌঁছাবে যে তিনি পরাজিত হয়েছেন, এই আক্ষেপ তার মনের মধ্যে রয়ে গেছে। ইন্দ্রকুমার, পরাজয় তোমার হয়নি দাদা, আমারই পরাজয় হয়েছে। সৈনিকের প্রবেশ। সৈনিক, কুমার রাজধর যুবরাজের পদধূলি নেবার জন্য প্রার্থনা জানিয়ে পাঠিয়েছেন। ইন্দ্রকুমার, কখনো না, কিছুতেই না। যুবরাজ, ডাকো ডাকো, তাকে ডাকো। ইন্দ্রকুমার রাগিয়া, দাদা রাজধরকে। যুবরাজ, আবার ভাই, আবার? ইন্দ্রকুমার, না না না, আর নয়, আমার আর রাগ নেই। রাজধরের প্রবেশ ও প্রণাম। রাজধর, আমি নরাধম, এ মুকুট তোমার পায়ে রাখলুম, এ তোমারই। যুবরাজ, আমার সময় নেই, ইন্দ্রকুমারকে দাও ভাই। রাজধর দাদার আদেশ মাথায় করলেন, এ মুকুট তুমি নাও। ইন্দ্রকুমার, আমি পরাজিত, এ মুকুট আমার নয়, এ আমি তোমাকেই পরিয়ে দিলুম দাদা। অর্থাৎ শেষ দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি রাজধরও নত হয়েছে। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে যুবরাজের মৃত্যুর মধ্যে দিয়ে যুবরাজ সকলের মানসিক শোধন করে দিয়ে গেলেন। ইন্দ্রকুমার তার রাগকে হারালো, রাজধর তার হিংসাকে হারালো। শেষ মুহূর্তে যেন একটা মিলন দৃশ্য আমরা লক্ষ্য করছি, কিন্তু সেখানে মিলন দৃশ্যের মধ্যে বিচ্ছেদ আছে, প্রাণ বিচ্ছেদ, যেখানে যুবরাজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা এই নাটকের পরিসমাপ্তি করছি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই নাটকের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই বার্তা পৌঁছতে চাইলেন যে সময় থাকতে আমরা যেন আমাদের ক্রোধকে, আমাদের হিংসাকে, আমাদের বিদ্বেষকে, সেগুলোকে জয় করতে পারি। আসলে আমাদের মনের ভেতর যে হিংসা, রাগ, ক্ষোভ, বিদ্বেষ জমা হয়ে থাকে, সেগুলোই কিন্তু আমাদের পতনের কারণ, না হলে পতন কিন্তু আসে না। আর একটা বার্তা যেটা হচ্ছে, আমাদের গণ্ডির মধ্যে আমাদের পরম প্রিয় মানুষ যারা, তাদের মধ্যে অন্তত মেলবন্ধনটা খুব প্রয়োজন। আমরা যদি নিজেরা একভাবে বেঁধে থাকি তাহলে কিন্তু বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়াটা খুব কঠিন নয়, বরং সোজা হয়। আর বহিঃশত্রু তখন একটু ভয় পায়, একটু সমঝে চলে, যেদের মধ্যে প্রচণ্ড একটা ইউনিটি আছে, ঐক্য আছে। কিন্তু যখন আমরা নিজেরাই দলের মধ্যে ভঙ্গুর হয়ে যাই, সেটা পরিবারই হোক, একটা দেশ হোক, একটা দল হোক, যা খুশি হোক, সেক্ষেত্রে কিন্তু ভাঙনটা খুব নিশ্চিত হয়ে পড়ে। এটা একটা যে কোনো সময়ের জন্য, যে কোনো যুগের জন্য, যে কোনো মানে মানুষের জন্য এই চিরন্তন সত্য কিন্তু নাটকটার মধ্যে দিয়ে উঠে এসেছে। তাহলে চলো, মুকুট নাটক আমরা আজকে এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি আমরা মুকুট নাটকের প্রশ্নোত্তর নিয়ে হাজির হব। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো।